শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তৌহিদের। আবারও হামলার আশঙ্কা মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণীর ঢাকা মেডিকেলে মৃত্যু। অভিযুক্ত স্বামী পলাতক। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই টাঙ্গাইলে দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আতঙ্কে ব্যবহারকারীরা। নারায়ণগঞ্জে সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু। এবং মাওয়ারিয়ার থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হয়েছে 11তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। বাবা মার সঙ্গে বেড়াতে গিয়ে মানুষের নিষ্ঠুরতার শিকার হতে হলো ছোট জায়ানকে। কাল দেশে ফিরবে জায়ানের মৃতদেহ। গতকাল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হন। গুরুতর আহত হন জামাতা মশিউল হক চৌধুরী। পায়ের আঘাত মারাত্মক হওয়ায় তাকে এখনই দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এদিকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, এ হামলায় এখন পর্যন্ত এ দুজন ছাড়া আর কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। শোকের চাদরে আচ্ছন্ন শহর এক কলম্বো। মৃত্যুর মিছিলের যেন এক সীমাহীন গন্তব্য। সেই শোক ছুঁয়ে গেছে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের ঢাকার বনানীর এই বাড়িটিকেও। যে বাড়ির বড় আদরের শিশু সন্তান এখন নিথর দেহে শুয়ে আছে কলম্বোর মর্গে। শোকাচ্ছন্নতাই বাংলাদেশও। রোববার হামলার সময় কলম্বোর সংগ্রিলা হোটেলে অবস্থান করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের মেয়ে, জামাই ও নাতি জায়ান চৌধুরী ও জোহান চৌধুরী। হামলায় নিহত হন ৮ বছরের জায়ান। মারাত্মক আহত হন জামাতা মশিউল হক চৌধুরীও। খবর পাওয়ার পরপরই পরিবারের বাকি সদস্যরা চলে যান শ্রীলঙ্কা। দেশে থাকা শোকার্ত শেখ সেলিমকে সমবেদনা জানাতে সোমবার সকাল থেকে তার বনানীর বাসায় ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আসেন মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা ও সরকারি বেসরকারি কর্মকর্তারাও। নানাদের কাছে নাতিরা খুবই প্রিয় হবে, এটা স্বাভাবিক। এটা এই তাদের শোকটা, এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই। প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সব কিছু করতেছে। এখানে এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সেই সুবাদে হাই কমিশনের মেয়েটাকে হাই কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করেছেন। নানা শেখ সেলিমের বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন জায়ানের দাদাও। বঙ্গবন্ধু পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে শোকাচ্ছন্ন সময় কাটান শেখ সেলিম। জানা গেছে জামাতা মশিউলের 2 পা মারাত্মকভাবে জখম হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। চিকিৎসা চলবে শ্রীলঙ্কাতেই। মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে আনা হবে শিশু জায়ানের মরদেহ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। তার লাশ আগামীকাল আসার কথা এবং বিকেলে বাদ আসর জানাজা হওয়ার জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। সহানুভূতি জানানোর কিন্তু ভাষা আসলেও নাই। জায়ান ও মশিউল হক ছাড়া এখন পর্যন্ত শ্রীলঙ্কার ঘটনায় আর কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদের আরেক সদস্য। আপাতত এই মুহূর্তে সেরকম আর কোনো কিছু পাওয়া যায়নি, তবে যখনই পাওয়া যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো যোগাযোগ করা হচ্ছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর খবরে তার দাদাবাড়ি সুনামগঞ্জের দিরায়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, শ্রীলঙ্কা সফর শেষে দিরায়ের জমিদার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল শিশু জায়ানের। গতকাল শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় কলম্বোর হোটেল সাংগ্রিলায় বাবা মশিউল হক চৌধুরী ও শিশু জায়ান গুরুতর আহত হন। পরে মারা যায় জায়ান। তার মৃত্যুর খবরে দাদাবাড়িতে শোকাহত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
শেখ সেলিম সাহেবের বাসায় গেছি যখন, তখন বলছে যে ভাইয়া আমি তো দেশের বাড়িতে যাব, কলম্বিয়া থেকে আসিয়া দেশের বাড়িতে যাব। ওই দেশের বাড়িতে আসবো, ফিয়া দাদা ভাই আসছে, দাদা ভাই বাড়ি ঘর সব কিছু আমারে নিয়ে সব কিছু গুছাইতে আইছি। আমরা খুবই দুঃখিত, ভাষা হারাই গেছি বললাম তো। অকাল মৃত্যুতে আমরা মেনে নিতে পারছি না, তবুও আমরা তার মাগফিরাত কামনা করি। আমরা আর কোনো শিশুর মৃত্যু দেখতে চাই না, এই ধরনের করুণ মৃত্যু আর আমরা দেখতে চাই না। নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার চাই আমরা। সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কায় অবস্থানরত আতঙ্কিত বাংলাদেশিদের অনেকেই দেশে ফিরতে শুরু করেছেন। বোমা হামলার পর দেশটির প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন তারা। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রোববার শ্রীলঙ্কার গির্জা ও হোটেল সহ বিভিন্ন জায়গায় বোমা হামলার পর আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাংলাদেশি সহ অভিবাসীরা। তাই নির্ধারিত সময়ের আগেই সোমবার বেলা 12টায় শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ফেরেন অনেকে। এয়ারলাইন্সটি জানায় 250 যাত্রীদের মধ্যে 200 জনই বাংলাদেশি। তারা জানান শান্তিপ্রিয় দেশ শ্রীলঙ্কায় এ ধরনের হামলা দুঃখজনক। গেলাম আবার চলে এসেছি, কিছু করতে পারিনি, বললাম না, রাতে গিয়েছি আবার সকালবেলা চলে আসলাম, এই যে এখন চলে আসলাম সিচুয়েশনের কারণে। জি, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, দেন যার ইমার্জেন্সি নাই তারা সবাই চলে আসতেছে। Actually, this is the very bad experience and bad situation because as a Sri Lankan, a very peaceful country, we not expecting like this same situation. তবে দেশে ফেরাদের কেউ হামলা হওয়া হোটেলে ছিলেন না বলেও জানিয়েছেন। তবে বোমা হামলার পর শ্রীলঙ্কায় প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশে ফেরত আসা বাংলাদেশিরা। ওরা খুব কন্ট্রোল করেছে, খুব সুন্দর করেছে, ওরা খুব বিধ্বস্ত। ওখানে যাওয়া নিষেধ, এই ঘটনা হওয়ার পরে যাওয়া নিষেধ, ওই এলাকাগুলোতে ঢুকানো যায় না। রানিং যে বিষয়গুলো ওরা খুবই কেয়ারফুলি করতেছে, সবাইকে চেক করতেছে এবং এক্সট্রা কেয়ার করতেছে যে কোনো নতুন করে আবার কোনো প্রবলেম হয় কিনা। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ব্যক্তি বা পরিবহনকে বিমানবন্দরে ঢুকতে ও বেরোতে একাধিক চেকিংয়ের মুখোমুখি পড়তে হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মনোনীত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমকে সমবেদনা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে, সতর্ক আছে এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। নিরাপত্তা বাহিনী এই দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত রয়েছে। যেইখানে হোক, যেটাই ঘটে থাকুক, এটা নক্করজনক এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য সবাই আমাদের ট্রান্সন্যাশনাল ক্রাইম এর উপরে আমাদের জোর দেওয়া উচিত। তথ্য থাকার পরেও শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ঠেকাতে না পারাটা সেই দেশের গোয়েন্দার ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভয়াবহ এই হামলার পেছনে দেশটির বাইরের কোনো শক্তি থাকতে পারে বলেও মত তাদের। অপেক্ষাকৃত সফট টার্গেট হিসেবেই হামলাকারীরা গির্জাকে বেছে নিয়েছে। এ ধরনের হামলা বিশ্বব্যাপী ধর্মীয় সম্প্রীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ২৬ বছর বয়সী স্থায়ী গৃহযুদ্ধের বিভীষিকা কাটিয়ে শ্রীলঙ্কায় শান্তি ফিরেছে ১ দশক আগে। ২০০৯-এর পর শ্রীলঙ্কায় এত বড় রক্তপাত এটিই প্রথম। অন্যভাবে বললে গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালে একই রকম একটি হামলায় মারা গিয়েছিলেন ১৪৭ জন খ্রিস্টান নাগরিক। কিন্তু দেশটিতে যখন আপাত শান্তি বিরাজ করছে, ঠিক সেই সময় প্রায় ৩০০ নিরীহ নাগরিকের প্রাণহানি, তাও ধর্মীয় উপাসনালয়ে, হতবাক করেছে পুরো বিশ্বকে। গণমাধ্যমগুলো বলছে দিন ১৫ আগে ন্যাশনাল তাওহিদি জামায়াত নামে একটি সংগঠন এমন হামলা চালাতে পারে বলে তথ্য ছিল শ্রীলঙ্কার পুলিশের কাছে, কিন্তু ঠেকাতে পারেনি হামলা। তবে হামলার ২৪ ঘন্টার বেশি সময় পর শ্রীলঙ্কা জানালো ন্যাশনাল তৌহিদ আল জামাত আল ওয়াতানিয়া এই হামলার পেছনে জড়িত। বিশ্লেষকরা বলছেন এই নৃশংসতার পেছনে থাকতে পারে তৃতীয় কোনো শক্তি। প্রাইম মিনিস্টার রনিল বিক্রমাসিংহে বলেছেন যেটা যারা করেছে হামলাকারী তারা সিংহলের নাগরিক। কিন্তু এইটা এত অর্গানাইজ করার পিছনে আমার মনে হয় যে এটার মধ্যে বাইরের
কোনো শক্তি বা সংগঠন সমর্থন অর্থ এগুলো থাকার খুবই সম্ভাবনা আছে। তারা বলছেন এই হামলার পর শুধু শ্রীলঙ্কা নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়েই ভাবতে হবে নতুন করে। শ্রীলঙ্কার ঘটনায় কিন্তু এইটাই সিগন্যাল দিচ্ছে, এই বার্তাটাই দিচ্ছে যে কোন গ্রুপটা টার্গেট হবে এটা লজিক্যালি ফলো করবে না। আপনার কারা টার্গেট কাকে করছে ওইটাই বাস্তবতা, এবং সেই বাস্তবতার মধ্যে কে কখন পড়ে যাবে সেটা কিন্তু আমরা এখন বা নর্মাল চিন্তা বা যুক্তিশক্তি দিয়ে আমরা বুঝতে পারবো না। এটা আমি তো অবশ্যই মনে করি যে এটা শুধু শ্রীলঙ্কার জন্য মাথা ব্যথা নয়, এই সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের পর শ্রীলঙ্কার কলম্বো রক্তের স্রোত বেড়েই চলেছে, আর এর ফলে বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতি হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তারা। বিশ্বে আন্তধর্ম সহস্থানের যে জায়গাটি ছিল সেই জায়গাটির একটা মহাপ্লাবন ঘটে গেল এই ক্রাইস্টচার্চের ঘটনার মধ্য দিয়ে এবং পরবর্তীতে এই ঘটনার মধ্য দিয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। এ ঘটনায় 4 জনকে আটক করা হলেও অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। শাহিনুরের জন্য বিলাপ করার কেউ নেই, স্বজন পাড়া প্রতিবেশী, বিদায়ের বেলা কাছে নেই কেউ। চেয়েছিলেন স্ত্রীর স্বীকৃতি, আর এতেই ঝলসে দেওয়া হয় তাকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। 30 ঘন্টার লড়াই শেষে থেমে যেতে হলো তাকে। আমরা রাতে যখন পাই তখন থেকে রোগীটা খুব খারাপ ছিল। আমরা রাতের বেলায় তাকে রিঅ্যাসেস করে আমরা আইসিইউতে রাখি। আইসিইউ 6 নম্বর বেডে ছিল। তো সকালবেলাও আমরা ফলো আপ দিই, দেখার পরে দেখা যায় যে তার স্যাচুরেশন অনেক কম ছিল এবং সম্ভবত বলা যায় যে আসলে ইনহেলেশন ইনজুরি ছিল তার। 1.5 বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কমলনগর আইয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সঙ্গে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহানুরের বিয়ে হয়। শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহানুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও 2 সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আগুনের কারণে কিছু দেখা না, পরে আমরা ফানে নিয়ে আসিনি, মানে পরে মহিলা মানে দলা ধরে গেছিল এটার ভিতরে। তোমাকে আগুনটা কে দিছে তোমার গায়ে? তখন মেয়ে বললে যে আমার স্বামী আমাকে আগুন দিচ্ছে। যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। বর্বর এই ঘটনার বিচারের দাবি করেছেন শাহানুরের স্বজনরা। এটা সুষ্ঠু ন্যায় বিচার চাই যেন আর কারো এই বিচার ঘটনা না হোক। স্বামী সহ আরো যারা আইনি প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি সহ এলাকাবাসী আমরা জোর দাবি জানাচ্ছি। এই ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। সালাউদ্দিনকে গ্রেফতার করার জন্য সব ধরনের পদক্ষেপ আমরা এর মধ্যে নিয়েছি। এই মামলায় যারা যারা জড়িত আছে কাউকে আমরা ছাড় দিব না, আইনের আওতায় অবশ্যই আনবো এবং যথাযথ বিচারের ব্যবস্থা আমরা করব। ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হলেও পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন ও তার স্ত্রী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা না নেয়ায় ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানায় সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার ভাইট বাজার এলাকায় বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন তারা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন তারা। রোববার সকালে গোয়ালখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে গেলে অপমৃত্যুর মামলার রেকর্ড করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর শাশুড়িকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। তার শাশুড়ি আর তার লেগে স্বামী, তার শ্বশুর মাইরে থুয়ে তারা লেগে হারিয়ে গেছে। থানায় কেস দিতে গেছি, কেস নিইনি, তার জন্য আমরা রোড অবরোধ করেছি। আমাদের বিচার হবে না, গরিব মানুষ, আমরা এর ফাঁসি চাই। সুতার রিপোর্টে প্রমাণিত হয় যে সে নিজে আত্মহত্যা করেছে।
এরপরে আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা ইউডি মামলা রুজু করি, যেহেতু সে নিজে আত্মহত্যা করছে। কিন্তু ইউডি মামলা রুজু করার পরে পরিপ্রেক্ষিতে আমরা একটা ডায়েরি পাই, সেই ডায়েরিতে লেখা আছে তার মৃত্যুর জন্য কে কে দায়ী। ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই, এই স্লোগানে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি থেকে নুসরাত হত্যার বিচার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি জানান নারীর নিরাপত্তা সহ সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ, ধ্বনিত হচ্ছে প্রতিবাদী স্লোগান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে ফেনী শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্যাতন, দর্শন এগুলা বাড়ছে। ভবিষ্যতে যেহেতু দর্শন নির্যাতন না হয়, প্রশাসনিকভাবে আরো জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নারীর সহিংসতা বন্ধ এবং নুসরাত জাহান রাফিকে যারা নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, সবাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চাই। আগামীতে কেউ আইনের আশ্রয় চেয়ে অথবা নিরাপত্তা চেয়ে যেন বিধ্বস্ত না হয় অথবা তাকে আর পড়ে মরতে না হয়। রংপুর প্রেস ক্লাবের সামনেও এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা নুসরাত সহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত ছিল যশোরেও। কর্মসূচি থেকে নারীর নিরাপত্তা সহ সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণে অপরাধ করে পার পেয়ে যাওয়ায় নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলছে। এছাড়া নাটোর, মংলা, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। কুমিল্লায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল স্কুল ছাত্র মিলনের, জড়িতদের গ্রেফতারের দাবি স্বজন ও এলাকাবাসী। প্রথমবারের মতো 1 মাসের মধ্যে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। সকালে মাওয়ারিয়ার থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হয়েছে 11তম স্প্যান। আগামীকাল এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। এর আগে চলতি মাসের 10 তারিখ 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। প্রস্তুত জাজিরা প্রান্ত। এই প্রান্তে আগে দৃশ্যমান 8টির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্ত দিয়েই শুরু হয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর 37 ও 38 নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও 7টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায়। 34 নম্বর পিলারের উপর আগেই স্প্যান বসানো আছে। এবার 33 নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে 11 স্প্যান। প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি। আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা। তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্পেনবাহী ক্রেন চলাচলে নদীতে নাব্য সংকট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সবশেষ স্প্যানটি বসাতে 2 দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত সেতু কর্তৃপক্ষ। আমাদের টার্গেট কালকে নাও হইতে পারে, পরশু দিনও চলে যেতে পারে। এখানে এত অনেক খুঁটিনাটি জিনিস আছে, হ্যাঁ ধরে নিই ইনশাল্লাহ আমরা কালকেই করবো, এটাই আমাদের টার্গেট। এখন যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে, মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তে স্প্যান বসাতে নদীর পাড় থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্প্যান বসানো হয় সেদিনই এটি ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরা স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে 5 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওনা দিয়েছে স্প্যানবাহী ক্রেন। নদীর 2 প্রান্তে এখন একসঙ্গে বসানো হচ্ছে স্প্যান। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে সেতুর দৈর্ঘ্য। 11 এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে আপাতত দৃশ্যমান হচ্ছে 1650 মিটারের সেতু।
তবে আসার কথা হলো আগে একটির পর অন্য একটি স্পেন বসাতে যে দীর্ঘ বিরতি পড়তো সেটি এখন অনেক বেশি কমে এসেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে 3 জন মারা গেছেন। এই ঘটনায় একজন দগ্ধ এবং আহত হয়েছেন আরও 2 জন। ফায়ার সার্ভিস জানায় ভোরে রূপগঞ্জের সাউঘাট এলাকার ওয়াসিম মিয়ার 3তলা বাড়ির নিচতলায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন লাগে। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এ সময় 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গাড়ি চালায় আসতেছে, আসার সময় পথে দেখতেছি যে পুলিশ সিগন্যাল দেওয়া যে গাড়িতে যেভাবে পারতেছে সেভাবেই যারা আহত হয়েছে ওনাদেরকে উঠাই দিতেছে। উঠাই দেওয়ার পর আমি ভুলতা গাউসিয়া থেকে এই যে ওনাদেরকে ঢাকা মেডিকেল আনলাম। ওরা ব্যাচেলার রুমে ছিল, তো আমি ওই পাশের বিল্ডিংয়ে ছিলাম, শব্দ শুনে আসছি। আমি বুঝি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছি না গাড়ি অ্যাক্সিডেন্ট না গ্যাস সিলিন্ডার। পরে আমাদের পরিচিত জন দেখলাম যে স্বামী তো মারাই গেছে। 6 জন রোগী আমি নিয়ে আসছি এখানে। 2 জন স্পট ডেথ ছিল আর 2 জন বার্ন নিয়ে আমাদের কাছে এসছে। আরিফ 30 ইয়ার্স, ওর হচ্ছে 65% বার্ন। আরেকজন আছে লিয়াকত, ওর বয়স হচ্ছে 35 ইয়ার্স, ও হচ্ছে 38%, ও সাসপেক্টেড। এখনও মানে ইনহেলেশনের কিছু সাইন আছে, আমরা নিশ্চিত না। টাঙ্গাইলে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল প্রতিনিধি কাদি তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 2 দশক আগে গ্যাসের অপচয় রোধ এবং মানুষের চাহিদার কথা ভেবে যমুনা, বিএমএ সহ বিভিন্ন কোম্পানি সিলিন্ডার গ্যাস বাজারে আনলেও সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ নেই। অন্যদিকে সিলিন্ডার গ্যাস ব্যবহারের কোনো নিয়মাবলীও লেখা থাকে না বোতলের গায়ে, যে কারণে প্রায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হবে দেখে আমাদের ভয় লাগে। আমরা ভয় পাই, অনেক ভয় পাই যে এটা কখন বিস্ফোরণ হবে, কখন আমার জীবনটা ঝুঁকিপূর্ণ ভাবে আমরা রান্না করি। কোম্পানি এটা দয়া করে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে দেয় তো আমাদের ভালো হয়, বুঝতে সুবিধা হয়। গ্যাস সিলিন্ডারে মেয়াদ উল্লেখের পাশাপাশি জনগণকে সচেতন করতে সরকারিভাবে প্রচারণা চালানোর দাবি জানান সিলিন্ডার কোম্পানির প্রতিনিধি ও বিক্রেতারা। সরকারের একটা প্রজ্ঞাপন আছে যে ডেট থেকে এটা উৎপন্ন ওখান থেকে 10 বছর যাবে। মেয়াদ উত্তীর্ণ টেস্ট অবশ্যই দেওয়া উচিত, যাতে সবাই দেখতে পারে যে মেয়াদটা কবে শেষ হয়ে যাবে। একটা সিলিন্ডারের মধ্যে কি কি লেখা যাবে সেইখানে কোথাও স্পষ্ট করে বলা নাই যে এটা এক্সপায়ার ডেট লিখতে হবে। সিলিন্ডারের গায়ে উৎপাদন ও উত্তীর্ণের তারিখ সহ যাবতীয় দিক নির্দেশনা দেয়া থাকলে দুর্ঘটনার পরিমাণ কমে আসবে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। টেস্টিং সময় লেখা নাই, শুধু উৎপাদন ডেটা লেখা আছে। এ কারণে জনগণ কিনে নেওয়া এটা বুঝতে পারে না, সতর্ক হতে পারে না, যে কারণে দুর্ঘটনা ঘটতেছে মানুষের না জানার কারণে। কোম্পানি থেকে এটাকে মানুষকে সচেতন করতে হবে, পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস থেকে মানুষকে অনেক সচেতন করতে আছি মহড়ার মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যেগুলো নাই সেটা সত্যি আসলে জনগণের জন্য হুমকি বা বুঝতে পারতেছে না, তারা এই বিষয়ে জানে না কতদিন ব্যবহার করা যাবে। তো এই বিষয়গুলো দেখে যদি রিপোর্টে আসে আমাদের এরিয়ায়, তাহলে আমরা সেটা মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে লিখব। জেলায় প্রায় 65,000 পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। গত 1 বছরে জেলায় 188টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছে 3 জন ও আহত হয়েছেন অন্তত 23 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। কুমিল্লায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল স্কুল ছাত্র মিরনের। রোববার শবে বরাতের নামাজ শেষে ফেরার পথে স্কুলের বন্ধুদের ছুরিকাঘাতে মারা যায় মিরন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার স্কুল ছাত্র মুস্তাহিন হাসান মিরনের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে তার স্কুলের 7ম শ্রেণীর কয়েকজন ছাত্রের সঙ্গে কথা কাটাকাটি হয়। রোববার রাতে মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় ওই ছাত্রদের সঙ্গে হাতাহাতি হয় স্কুল ছাত্র মিরনের। এ সময় মিরনের পায়ে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ছাত্ররা। দোনো ছেলেরা বলছি তোমরা একসাথে নামাজ পড়তে যাও। বড় ছেলে গেছে কান্দিরপার নামাজ পড়তে, আর ও বলছে ও যাও তোলা নামাজ পড়বো। 11টার সময় খবর পাইয়া আমি হাসপাতালে গেছি।
আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই, আর কিচ্ছু চাই না আমি। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় গুরুতর অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিরনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবারই তো নামাজ পড়ার জন্য আসে, তো বন্ধুদের সাথে আসলে পূর্বশত্রুতা হয়তো কিছু ছিল। 2-3টা ছেলে, একটা ছেলেকে এখান থেকে চেঁচাইয়া ওই পাথরগুলো সামনে, এখানে পাথর আছে, পাথর এখানে নিয়ে রাখছে। রাখার পর তোরা আমরা যখন দেখতে পেলাম যে তার সমস্ত শরীরে ব্লিডিং, তখন ওই ছেলেগুলো বললাম যে কি হয়েছে না হয়েছে পরে দেখা যাবে, তোমরা আগে তার হাসপাতাল নিয়ে যাও। ডাক আমাকে লোক ঠাকানোর কারণে নিরিবিলি এলাকা, কোনো সিনিয়র নাই, কোনো মুরব্বী নাই, করে এখানে ইচ্ছা আমাকে আড্ডা মারে, গল্প গুজব করে মারামারি করে, শেষমেশ এই আসছে এই পরিণতিটা হয়ে গেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের কাছে 2-1টা নাম আসছে, যেটা নিয়ে আমরা কাজ করছি, তাদেরকে অ্যারেস্টের বিষয়েও আমাদের পুলিশ টিম বাইরে কাজ করছে, হয়তো যখন অ্যারেস্ট হয়ে যাবে। নিহত মিরন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ছিল। সময় সংবাদ, কুমিল্লা। বাংলা সময় আরও থাকছে। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে একজনকে। খুলনার ডুমুরিয়ায় নদী দখল করে গড়ে উঠেছে 18টি ইটভাটা। উপজেলার হরি ও ভাত্রা নদীর 4 কিলোমিটার এলাকায় প্রভাবশালীরা জমি ইজারা নিয়ে তৈরি করেছে এসব ইটভাটা। ভাটা মালিকরা অতিরিক্ত জায়গা দখল করায় নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে রয়েছে পার্শ্ববর্তী কয়েকটি বাজার ও কয়েকশো ঘরবাড়ি। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরি উপজেলায় হরি ও ভদ্রা নদীর পাড় ঘেঁষে প্রভাবশালীরা গড়ে তুলেছে ইটভাটা। ভাটা মালিকরা ইজারাকৃত জমি ছাড়াও নদীর জমি অবৈধভাবে দখল করে তৈরি করেছেন এসব ইটভাটা। শুধু তাই নয়, পলিমাটি পাওয়ার জন্য নদীর মধ্যে বাঁধ দিয়ে কাটা হয়েছে ছোট ছোট পুকুরও। এসব কারণে নদীর নাব্য হারানোর সাথে সাথে পাল্টে যাচ্ছে এর গতিপথ। অন্যদিকে অপর পাড়ে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে সেতু ও উপজেলার চহেরা গ্রামের প্রায় 400 ঘরবাড়ি। তবে ইটভাটা মালিকরা অবৈধ দখলের বিষয়টি অস্বীকার করেছেন। নদী ভরাট করে নেওয়ার ফলে সাইডের নদীগুলো ভেঙে যাচ্ছে। কয়লা যেটা ব্যবহার করে এ অত্যাধিক গন্ধ, গাছের ফলন হয় না এখন। এখানকার শিশুরা তো আসলে এখানে কাশি, তারপরে বিভিন্ন ধরনের ইতিমধ্যে রোগ দেখা দিচ্ছে। সরকার কাছে একটাই দাবি যে বাটাগুলো উচ্ছেদ করে দিক। জেলা প্রশাসনের অর্থ দিয়ে আমি আবেদন করে রাখছি, তাদের কাছ থেকে আমার কোনো অডিট আসে না এখনো পর্যন্ত। পরিবেশের লাইসেন্স, বাটার ব্রিকফিল্ডের লাইসেন্স, বিএসটিআই আমাদের সব আপ টু ডেট। গভর্নমেন্টের রেভিনিউ যেটা আমরা প্রতি বছর দিয়ে ছাড়পত্র পর্যন্ত আমাদের গোছানো আছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক অবশ্য বলছেন, পরিবেশ দূষণের বিষয়ে সরজমিনে পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়া হবে। নদী কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে নদীর 2 পাশে কোনো ইটভাটা থাকবে না। এই সিদ্ধান্তের আলোকে আমরা কোনো নতুন ইটভাটার ছাড়পত্র বা করার অনুমতি আমরা দিচ্ছি না নদীর পাড়ে। আর জেলা প্রশাসক জানান, যারা নদীর জমি দখল করে অবৈধভাবে ভাটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত যদি সত্যতা আসে তাহলে আমরা নদী যারা যত বড় প্রভাবশালী হোক না কেন, যে দখলদারকে আমরা আইনের আয়তায় আনবো এবং তাদেরকে উচ্ছেদ করে দেব। নদীর পশ্চিম পাড়ে উত্তর দক্ষিণে প্রায় 3 কিলোমিটার জুড়ে ভাটাগুলো নদীর ভেতরের প্রায় অর্ধেক জায়গা দখল করে ফেলেছে। 2009 সাল থেকে এ জায়গায় পর্যায়ক্রমে 18টি ভাটা গড়ে তোলা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে একদল বাংলাদেশি হরিপুরের দনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতের বসতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সুমন নামে এক যুবক নিহত হন। পরে বাকিরা পালিয়ে গেলেও মাসুদ নামে অপর এক যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে গুলি ও আটকের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিজিবি। চট্টগ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর হালি শহরের খালপাড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে পোড়া ও গলিত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের বয়স আনুমানিক 15 থেকে 20 বছরের মতো হতে পারে বলে ধারণা পুলিশের। তার মুখসহ শরীরের প্রায় 90% পুড়ে গেছে। এ কারণে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রচণ্ড গরমে পিরোজপুরে বাড়ছে ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। তাদের পরামর্শ, বিশুদ্ধ পানি পান করা এবং বাইরের খাবার সহ পচা বাসি খাবার পরিহার করতে হবে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রচণ্ড গরমে ঘেমে ঠান্ডা জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত ছোট ছোট শিশু। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর ভিড়। স্বজনদের চোখে মুখে তাই আতঙ্কের ছাপ। পিরোজপুর সদর হাসপাতালের চিত্র এটি। কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া ও পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ছুটছেন শত শত রোগী। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সবচেয়ে বেশি রোগী শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে। অনেকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। প্রায় একই চিত্র জেলার অন্য হাসপাতালগুলোতেও। নাতি নিয়ে আসছে, ঠান্ডা লাগা বুকে কফ জমে গেছে, গ্যাস দিতে আছে। ছেলেমেয়ে দুইটাই জ্বর হয়েছে, আমি আজকে 4 দিন ধরে ছেলেমেয়ে ভর্তি আছে। আমি বেড না পাওয়ার কারণে ফুলবে বসে কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে, চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে যায়, কাশি দিয়ে গলায় চাটতেই থাকে। অতিরিক্ত গরমের কারণে অন্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে। গরমে বিশেষ করে বাইরে স্ট্রিট ফুড খাওয়াটাকে অ্যাভয়েড করা, পচা এবং বাসি এই খাবারটা অ্যাভয়েড করা এবং বিশুদ্ধ পানি পান করা। আমি মনে করি এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে আশা করি ডায়রিয়ার হাত থেকে বাঁচতে পারব। গত এক সপ্তাহে পিরোজপুর সদর হাসপাতালের বহির্বিভাগে 2000-এর বেশি এবং জরুরি বিভাগে অন্তত 1000 রোগী চিকিৎসা নিয়েছেন। এখনও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রায় 500 রোগী। সময় সংবাদ, পিরোজপুর। রাজবাড়ীর বাগমারা ঝুকরা আঞ্চলিক সড়কের কাজ ঢিমে তালে চলছে বলে অভিযোগ উঠেছে। এতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ধুলোবালির কারণে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বাগমারা ঝুকরা সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ পায় মেসার্স ওহিদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের 29শে জানুয়ারি কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। আগামী 28শে জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা। এর মধ্যে 1 বছর 4 মাস পেরিয়ে গেলেও মাত্র 30 ভাগ কাজ শেষ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে এখনও বাকি 70 ভাগ কাজ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সেই সাথে ঢিমে তালে কাজ করায় সড়কটি পরিণত হয়েছে ধুলোপুরিতে। এতে বাড়ছে দুর্ভোগ। ধুলাবালিতে আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ক্লাসরুমের ভিতরে কোনো একটা জায়গা বসার উপায় নাই, ধুলা। লাইব্রেরিতে সেই অবস্থা। আমাদের দাবি বাগমারা থেকে সূর্যনগর পর্যন্ত প্রতিদিন 2 বার করে পানি দেবে। স্কুল টাইমে সূর্যনগর পর্যন্ত এবং 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত আমরা পানি 2 গাড়ি লোক 3 গাড়ি দেবো আমরা। ঠিকাদারকে কাজের মান, গুণগত মান ঠিক মতো বজায় রেখে কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে তাগিদ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় সরগরম ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে নিজের পক্ষে সমর্থন আদায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নগরের 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 242 জন এবং 11টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে 70 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 5ই মে সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের কথা রয়েছে। মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। পবিত্র শবে বরাত ও ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। বন্ধ থাকবে আগামীকালও। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রী পারাপার। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সাধারণ সরকারি ছুটি। এ কারণে বন্ধ রয়েছে স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম। পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল সে দেশের সাধারণ ছুটি। এ কারণে মঙ্গলবারও বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে এদিন বন্দরের আমদানি করা পণ্য খালাস ও ডেলিভারি সহ কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী 23শে এপ্রিল পুনরায় স্বাভাবিক হবে হিলি স্থলবন্দরের কার্যক্রম। চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের আখের 3.5
33 কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। এতে টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকেরা। আর চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন বকেয়া পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবশ্য কর্তৃপক্ষ বলছে কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত আখ মাড়াই মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় 40 কোটি টাকার 1,21,500 মেট্রিক টন আখ ক্রয় করে নাটোর চিনিকল। তবে কৃষকদের ঋণ বাবদ 6 কোটি 53 লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো বকেয়া। এ অবস্থায় টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকরা। 1 বিঘা মাটি কুশলে আবাদ করেছিল, 30,000 টাকার মতন হয়েছে, মানে মেলের কাছে পাওনা 4 আনা পয়সা আমাকে দেয়নি। লেবার টাকা ছাড়া কাজ করে না, আর আমার কাছে কোনো টাকা নাই, লেবার লোক কি দিয়ে? আবার সার মিলে থেকে সার গেলে করছে সার নাই, টাকা চাইতে গেলে আজ দিচ্ছে না, আজ দেবো কাল দেবো, এরকম খালি ঘুরাচ্ছে আমাদের। অন্যদিকে চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন না গত 3 মাস ধরে। এ অবস্থায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন তারা। ছেলে মেয়ের লেখাপড়া নাই, কারেন্টের বিল দিতে পারছি না, বাড়িতে এবার চাল নাই, বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে ভাত দিতে পারছি না। 3 মাস ধরে যে বেতন পাই না, আমরা কি খাবো, কি খাওয়া চলবো? কৃষকদের বিল ও শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাটোর চিনিকলের এই শীর্ষ কর্মকর্তা। চাষিদের কিছু মূল্য আমরা পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বেতন ভাতাদি ও সংস্থার থেকে দিবে। চিনি বিক্রি না হওয়ার কারণেই আমরা এই সংকটের মধ্যে আছি। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনিকলে 6,689 মেট্রিক টন চিনি উৎপাদন করা হলেও বিক্রি হয়েছে মাত্র 1,818 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। মেহেরপুরে পেয়ারা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস জানায়, জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে থাই পেয়ারার আবাদ করেন চাষিরা। আবহাওয়া ও মাটি পেয়ারা চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়েছে। স্বল্প খরচ ও সামান্য পরিচর্যায় ফলন আসায় লাভবান হচ্ছেন চাষিরা। 80 টাকা দরে স্থানীয় বাজারে বিক্রি হয় পেয়ারা। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ন্যায্য মূল্যে বাগান থেকে পেয়ারা কিনে নিয়ে যায়। জেলায় 250 বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা চাষ করেন কৃষকরা। এদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাষ হচ্ছে চাইনিজ ছোট জাতের কমলা। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এই জাতের কমলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। কৃষি বিভাগ জানায়, চাহিদা ও পুষ্টিগুণ থাকায় চাইনিজ ছোট জাতের কমলা চাষ নিয়ে গবেষণা শুরু করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। 2011 সালে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে কয়েকটি বাগানে গবেষণামূলকভাবে চাইনিজ ছোট জাতের কমলা চাষ শুরু করা হয়। পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় গত কয়েকটি বছর আশানুরূপ ফলন পাওয়ায় কৃষক পর্যায়ে চাষের উদ্যোগ নেওয়া হয়। এরপর কৃষকরা নতুন এই জাতের কমলা চাষ করে সফলতা পান। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তৌহিদের। আবারও হামলার আশঙ্কা মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণী, ঢাকা মেডিকেলে মৃত্যু, অভিযুক্ত স্বামী পলাতক। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই টাঙ্গাইলে দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আতঙ্কে ব্যবহারকারীরা। নারায়ণগঞ্জে সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু। এবং মাওয়ারিয়ার থেকে জাজিরা প্রান্তে পিলারের কাছে নেওয়া হয়েছে পদ্মা সেতুর 11তম স্প্যান। কাল বসানো হবে, দৃশ্যমান হবে 1650 মিটার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।